প্রিয় ছাত্রছাত্রীরা, শুভেচ্ছা, অফুরন্ত শুভেচ্ছা তোমাদেরকে। আজকে আমার প্রথম ভিডিও এটা। তা প্রথম ভিডিওতে আমি ইংরেজি পড়াবো তোমাদেরকে, প্রসঙ্গত বলছি। প্রথম ভিডিওতে আমি যেটা শুরু করব, প্রথম মানে প্রাথমিক ধারণা দিয়েই শুরু করব। আমি ইংরেজির টিচার একজন। ইংরেজি পড়াতে গিয়ে আমি যে সমস্যাগুলো স্টুডেন্টদের মধ্যে সবচেয়ে বেশি লক্ষ্য করেছি, অন্তত জেনারেল মাসদের মধ্যে, সাধারণ ছেলে মেয়েদের মধ্যে, সেটা হচ্ছে যে স্টুডেন্টরা ইংরেজি পড়ে সেটার অর্থ করতে পারে না, সেটা বোঝে না যে কী লেখা আছে। তারা অনুমান নির্ভর করে কিছু একটা করে দিয়ে আসে। যদি ক্লিয়ারলি অর্থগুলো বুঝতে শুধু পারে, তাহলে সেক্ষেত্রে সমস্যাটার ইংরেজিটা যে তাদের কাছে বা তোমাদের কাছে যে একটা অস্কিউর জিনিস, অস্পষ্ট একটা বিষয়, শুধু অর্থটা বুঝতে পারলে সেই অস্পষ্টতা অনেকটা কেটে যাবে। বাংলা ভাষা যেমনটা একটা ভাষা, ইংরেজি ভাষাও তেমনি একটা ভাষা। আমরা তো বাংলা বলতে পারি, বাংলা বলতে তো কোনো অসুবিধা হয় না। তাহলে সিমিলারলি বাংলার সাথে ইংরেজিটাকে একটু মিলিয়ে নিতে পারলেই কোনোভাবে, তাহলে ইংরেজিটা বোঝা যাবে এবং বুঝতে পারলে অন্তত কিছু লিখতেও পারা যাবে। তো আমি যেটা তোমাদেরকে প্রথমেই যেটা শুরু করব সেটা হচ্ছে টেন্স দিয়ে। টেন্স ছেলেমেয়েরা ইনিয়ে বিনিয়ে এড়িয়ে যায়, যে কোনোভাবে এড়িয়ে যায়। এড়িয়ে গিয়ে শর্টকাট কোনো বুদ্ধি তারা অ্যাপ্লাই করবার চেষ্টা করে। অনেক শর্টকাট বুদ্ধি এখনও পাওয়াও যায়, অনেকে সাপ্লাই করে, সেগুলো দেয়, কিন্তু সেগুলো দিয়ে শেষমেশ কোনো কাজ হয় না। পরিশেষে দেখতে গেলে ইংরেজির অস্পষ্টতা কাটাতে গেলে টেন্সটাকে জানতে পারতেই হয় খুব সুন্দর করে। তো আমি আজ চেষ্টা করব টেন্সকে সর্বোচ্চ সিম্পলিফাই করবার জন্য, যাতে করে তোমরা টেন্সটা নিয়ে কাজ করতে পারো। খালি টেন্স শিখলাম, পড়লাম, জানি এই টেন্স, এটা টেন্সের সংজ্ঞায় এই সেই, তা না। টেন্সকে নিয়ে আসলে কাজ করতে পারতে হবে। সেটা যেন তোমরা করতে পারো, সেটা আমি আজকে তোমাদের সেটা নিয়ে কথাবার্তা বলবো। টেন্স, এই প্রসঙ্গে বলা দরকার যে এখন আমরা টেন্সটা যে উদ্দেশ্যটা মাথায় রেখে কাজ টেন্সটা শুরু করলাম, সেটা হচ্ছে বাক্যের অনুবাদ করার জন্য। কোনো একটা ইংরেজি বাক্য আমার সামনে এলো বা তোমাদের সামনে এলো, তাহলে সেই বাক্যটা তোমাদের অনুবাদ করে বুঝতে পারতে হবে। একটা সমস্যা, একটা সেন্টেন্স এসেছে তোমার সামনে, সেটা একটা প্রবলেম তোমার জন্য, তুমি কিভাবে সেটা বাংলা করবে, এই তো। সেটার জন্য তোমাকে প্রথমেই দেখতে হবে সেই বাক্যটা কোন টেন্সের অন্তর্গত হয়। প্রত্যেকটা বাক্য, পৃথিবীতে যত বাক্য আছে সব বাক্যই কোনো না কোনো টেন্সের অন্তর্গত হবেই। তাহলে তোমাকে দেখতে হবে সেই বাক্যটা কোন টেন্সের। এখানে লেখা আছে কোনো একটি ইংরেজি বাক্যকে অনুবাদ করতে হলে আমাদের প্রথমেই দেখতে হবে বাক্যটি কোন টেন্সের অন্তর্গত। ঠিক আছে, আলটিমেট কোশ্চেন হচ্ছে যে স্যার টেন্সটা কীভাবে চিনতে পারবো? টেন্সটা চেনা যাবে ওই বাক্যের যে মূল ভার্বটা থাকে, ওই মূল ভার্বটার দিকে লক্ষ্য করলেই টেন্স চেনা যাবে। কেন চেনা যাবে টেন্স মূল ভাব দেখে চেনা যাবে এই জন্য যে প্রত্যেকটা টেন্সের ক্ষেত্রে 3, 4, 12টা যে টেন্স আমরা জানি, প্রত্যেকটা টেন্সের ক্ষেত্রে মূল ভার্বের চেহারা ভিন্ন ভিন্ন হয়। আমরা যেমন মানুষ, প্রত্যেকেই একে অপর থেকে একটু আলাদা, অনেকটা আলাদা, সেরকম 12টা টেন্সের ক্ষেত্রেই ভার্বের চেহারা ভিন্ন হয়। ওই ভিন্ন চেহারাটা আমাদের মেমোরিতে রেখে দিতে হবে। আমরা যেমন ফোনের মেমোরিতে যেমন ফোন নাম্বার লিখে রাখি বা অন্যান্য কিছু রাখি, সিমিলারলি ওই ভার্বের চেহারাটা কোন অবস্থায় কীরকম হয় সেটা মুখস্থ রাখতে হবে। এইটুকু মুখস্থের জিনিস। তো প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের ক্ষেত্রে সচরাচর যেটা হয় সেটা হচ্ছে যে মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম, বা তোমরা এখন ইদানিংকালে বলে থাকো V1 বসে। মূল ভার্বের 3টা ফর্ম হয়। এটাকে কনজুগেশন অফ ভার্ব বলা হয় ছোটো ক্লাসে। কনজুগেশন অফ ভার্ব বলতে যে ভার্বের চেহারা সদা পরিবর্তনশীল, সবসময় পরিবর্তন হয়। টেন্স ভেদে বিভিন্ন কারণে পরিবর্তন হয়, ওগুলোতে আমি বিস্তারিত আস্তে আস্তে যাব। তাই পরিবর্তন হয়। এই যে পরিবর্তনটা হয়
সেই পরিবর্তনের ব্যাপারটাকেই কনজুগেশন অফ ভার্ব বলে। এই বিষয়গুলো আমি আস্তে আস্তে লিখে দেবো, তোমাদের জানা থাকার দরকার আছে। তো সেটা জুনিয়র ক্লাসে সচরাচর 3টা ফর্ম হিসেবে জানি। একটা হলো প্রেজেন্ট ফর্ম, সেটা হলো V1, পাস্ট ফর্ম সেটা হলো V2, পাস্ট পার্টিসিপল ফর্মটাকে সচরাচর V3 বলা হয়। তো তোমাদেরকে V1 মনে রাখো আপাতত, পরবর্তীতে দেখা যাবে যে সেগুলো আসলে সেগুলো কী সেগুলো আমরা মুখস্থ করব। তো গঠনটা তাহলে কী হলো, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের কোনো বাক্য এলো, তুমি দেখো সেই বাক্যটা কোন টেন্সের, কীভাবে, তার ভার্বটা দেখো। ভার্বের যদি তুমি V1টা পাও, প্রেজেন্ট ফর্মটা পাও, তাহলে নিশ্চিত হয়ে গেলে যে এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের বাক্য। আর ইনডিফিনিট টেন্সের বাক্য যদি হয়, সেক্ষেত্রে সে বাক্যটার যখন অনুবাদ করবে, আমি অনুবাদ করার ক্ষেত্রে তোমাদেরকে বিশেষভাবে বলছি, বিশেষভাবে, সেটা হলো যে গুছিয়ে কোনো অনুবাদ করবার দরকার নেই তোমাদের। তোমরা যেটা করবে সেটা হলো প্রত্যেকটা শব্দ যেগুলো থাকবে, শব্দের নিচে সেই শব্দের অর্থ, প্রত্যেকটা শব্দের নিচে অর্থ লিখে যাবে। শব্দগুলো ভার্ব ব্যতীত অন্য যতগুলো শব্দ থাকবে, ওয়ার্ড থাকবে, সেগুলোর অর্থ প্রত্যেকটা টেন্সেই নিয়ে গেলে আমরা একই অর্থ পাবো, কিন্তু ভার্বের অর্থটা বদলে যাবে শুধুমাত্র। অতএব আর অর্থ করার সেক্ষেত্রে যেটা বলছি সেটা হলো যে প্রত্যেকটা শব্দের নিচে তুমি শব্দ মানেটা লেখো, তাহলেই অর্থটা আসবে। একটা উদাহরণ দিলে বুঝতে পারবা। আর এই সমস্ত গঠনটা লিখেছি, প্রথমে সাবজেক্ট, তারপরে V1 প্লাস অবজেক্ট বা আদার্স বসে, অবজেক্ট থাকে বা আদার্স থাকে। এই সমস্ত বাক্য, এই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের যে বাক্য V1 দেখে তুমি চিনলে, সেটাকে যখন অনুবাদ করতে যাবে তখন বাংলায় যে ক্রিয়াপদটা আসবে, সেই ক্রিয়াপদের শেষে সচরাচর একটা ই, অ, ও, এ ইত্যাদি এটা প্রত্যয়ের মতো করে যুক্ত করতে হয়। আমি একটা উদাহরণ দিচ্ছি। ইউ সুইম ইন দ্য পন্ড। দেখো এখানে শব্দ আছে কয়টা, ইউ একটা, সুইম একটা, ইন একটা, দি একটা, পন্ড একটা। তাহলে আমি কি বলেছি, সহজ, তোমরা গুছিয়ে বলতে গিয়ে তোমরা অনেক সময় পেঁচিয়ে ফেলো, অর্থটা সঠিক অর্থে আসতে পারো না। ইউ মানে তুমি, লিখলে ইউর মানে। সুইম মানে হচ্ছে সাঁতার কাটা। তোমাকে যদি জিজ্ঞেস করি তুমি সুইম মানে তুমি কি বলবে, সাঁতার কাটা। তো সাঁতার কাটা আমরা লিখতে পারবো না এখানে, ঠিক আছে। ইউ মানে যেমন তুমিই লিখতে পারলাম, ইউটা তো ভার্ব নয়, ভার্ব হচ্ছে সুইম। এই সুইমটাই আমাদেরকে, এই ভার্বটাই আমাদেরকে সমস্যায় ফেলবে। তাহলে তুমি সাঁতার কাটো, সাঁতার কাটা কিন্তু বলতে পারছি না আমরা। সুইম মানে যদিও সাঁতার কাটা, কিন্তু সাঁতার কাটা বলতে পারছি না, বলবো হলো সাঁতার কাটো। টো বললে কি হলো, এই যে এখানে একটা ও এর মতো এলো, এই ওটাই হচ্ছে চিহ্ন যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের বাংলার। আচ্ছা, সাঁতার কাটো ইন দ্য পন্ড। কারণ ইন দ্য পন্ড প্রিপোজিশন, ইন হচ্ছে প্রিপোজিশন, প্রিপোজিশনের অর্থ কখনো আলাদা করে করা যায় না। প্রিপোজিশনের অর্থ করতে হয় যার সামনে প্রিপোজিশন বসছে সেটার সাথে করে নিয়ে করতে হয়। পন্ড মানে পুকুর, তাহলে হচ্ছে পুকুরে, ইন হলো মধ্যে হয় মিন করে, তাহলে পুকুরে। আচ্ছা, এ প্রসঙ্গে আরেকটা কথা বলতে হয়, সেটা হচ্ছে যে ভার্ব দেখে তো চিনতে হবে আমাদের টেন্স। তো ভার্বটা এখন যদি এরকমও আমি অনেক কোশ্চেন পাই স্টুডেন্টদের কাছ থেকে যে স্যার ভার্বটা কীভাবে চিনব, ভার্ব কোনটা। তো আমি বিস্তারিত সংজ্ঞা আজকে প্রথম দিনেতে যাব না, বা সংজ্ঞা বা বিস্তারিত যাব না, ছোটোবেলা থেকে শিখে তারপরে আমি অনেক দুর্বলতা পেয়েছি স্টুডেন্টদের মধ্যে। সেটা হচ্ছে যে সচরাচর ইংরেজি বাক্যে দেখা যায় যে সাবজেক্ট এবং ভার্ব পাশাপাশি থাকে। এখানে দেখো ইউ আর সুইম একসাথে। আর বাংলা বাক্য দেখো, বাংলা বাক্যে কি হয়, সাবজেক্ট আর ভার্ব সচরাচর সাবজেক্ট প্রথমে থাকে, ভার্ব সবার শেষে থাকে। বাংলা বা ইংরেজি বাক্যে সাবজেক্ট আর ভার্ব পাশাপাশি থাকে, কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে বাংলা বাক্য যদি হয় সাবজেক্ট প্রথমে থাকবে, ভার্ব সবার শেষে থাকবে। আচ্ছা, এবার কন্টিনিউয়াস, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তো আমি যেমনটা একটু আগেই বললাম যে যদি তুমি যদি কোনো বাক্যের অর্থ করতে যাও, বারবার করে বলবো, 12টা টেন্সের ক্ষেত্রে যখন পড়তে যাবো বারবার করে এগুলো বলবো, যাতে করে তোমাদের শুনতে শুনতে অনেকটা বুঝে ফেলো বা অনেকটা মুখস্থ হয়ে যায় আর কি। তো যেমন বললাম একটু আগে যে তুমি যখন কোনো বাক্য অনুবাদ করতে যাবে বা কোনো একটা ইংরেজি বাক্য তোমার সামনে এসেছে, তুমি কি করবে, কিভাবে সেটার অনুবাদ করবে, তখন তোমার প্রথমে আগে কাজটা হলো বাক্যটা কোন টেন্সের অন্তর্গত সেটা দেখে নাও। কিভাবে দেখবে সেটা বুঝবে, সে বাক্যে যে মূল ভার্বটা থাকে সে ভার্বটার দিকে তাকাবে। আচ্ছা, ভার্বটার চেহারা প্রত্যেকটা টেন্সের ক্ষেত্রে ভিন্ন ভিন্ন।
প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে যেটা হবে সেটা হলো কোনো ইংরেজি বাক্যে যদি অ্যাম ইজ আর থাকে এবং মূল ভার্বের সাথে আইএনজি যুক্ত থাকে, সেটি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের বাক্য হয়ে থাকে। দেখো গঠনটা সেক্ষেত্রে সাবজেক্ট প্লাস অ্যাম অবলিক ইজ অবলিক আর প্লাস V1 প্লাস আইএনজি প্লাস অবজেক্ট আর আদার্স, এটা হলো গঠন। এখন এই বাক্য যখন তুমি কন্টিনিউয়াস হবে, অ্যাম ইজ আর এবং তার সাথে একটা ভার্বের সাথে আইএনজি পাবে, তখন তুমি নিশ্চিত হলে সেটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের বাক্য। কন্টিনিউয়াস হলে অর্থ করতে হবে কীভাবে? আমি সে আগের জায়গাটাতে যাচ্ছি, আবার ফিরে দেখো। আমরা অর্থ কিন্তু আমরা বোধহয় আগের সেন্টেন্সে বোধহয় ইউ ছিল নাকি আই ছিল, যাই হোক যেটাই হোক, আয়ের অর্থ আই যদি সাবজেক্ট হয় তাহলে আই অর্থ আমি এখানে লিখলে, আর সুইম শব্দটা, সুইম যে ভার্বটা, এটা এখন আরেকটা অংশকে সাথে করে নিয়ে বসেছে। এটা এই দুটো মিলেই ভার্ব। তাহলে এই দুটো ভার্ব যদি হয়, সুইম মানে তো সাঁতার কাটা আমরা জানি, তাহলে এখানে হবে কি সাঁতার কাটিতেছে, তেছি আমি আছি তো সেই জন্য সাঁতার কাটিতেছি হলো, এটা হলো একটা তেসি যোগ করলাম আমরা, তেসি যোগ করে কন্টিনিউয়াস বানাবো। আর পুকুরে, পুকুর তার সামনে ইন আছে ওই জন্য পুকুরে। তাহলে কী হলো, আমি আগেরটাতে ছিল আমি পুকুরে, আমি সাঁতার কাটি পুকুরে, কন্টিনিউয়াস হওয়ার কারণে অ্যাম আর আইএনজি থাকবার কারণে আমি সাঁতার কাটিতেছি পুকুরে। আমি সাঁতার কাটিতেছি আর আমি সাঁতার কাটি, এই দুটো জিনিস মধ্যে পার্থক্য তোমরা বোঝো। টেন্সের যে আরও ভেতরের কথা যেগুলো, সেটার কথা আমি বলছি না, আমি বলছি যে তোমরা এই চিহ্ন দেখে এইরকম চিহ্ন দেখবে, সেরকম চিহ্ন বসাবে। আর আমি কাটি আর কাটিতেছি, এই দুটো জিনিসের অর্থ কিন্তু তোমরা বোঝো। কাটিতেছি যেটা হয় চলিত ভাষায়, সেটাকে কাটছিও বলা হয় কখনো কখনো। তো কাটছি, কাটিতেছি, এগুলোর পার্থক্য তোমরা বোঝো। আমি এত পার্থক্য এখন যাচ্ছি না, আপাতত তোমাদের ভিত্তিটা একটুখানি ভিতটা দিই, এই জন্য এই অবস্থাটা। তো আজকে প্রেজেন্ট ইনডেফিনিট এবং কন্টিনিউয়াস সম্বন্ধে বললাম এই প্রথম ভিডিওতে। পরে অন্য আরেকটা পরেরটা দিয়ে শুরু করব এবং গ্র্যাজুয়ালি টেস্ট করবার পরে ধীরে 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 আমরা ডালপালা বিস্তার করব এবং আরেকটু গভীর থেকে গভীরতর অবস্থার দিকে যেতে থাকব। ধন্যবাদ, ভালো থেকো সবাই।